বাচ্চাকে কিভাবে টয়লেট করার পরে স্পেশালি পুপ করার পরে আপনি বাচ্চাকে ক্লিন করা শেখাবেন। সো এই বিষয়ে আমি যেটা শেয়ার করবো সেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, যেটা আমি নোরার সাথে করেছি। আপনি বাচ্চাকে যদি টয়লেট করার পরে কিভাবে ক্লিন করতে হবে সেটা শেখাতে চান, প্রথমত আপনাকে শেখাতে হবে বাচ্চাকে কিভাবে টিস্যু ফোল্ড করতে হয়। কারণ যখন আমরা টয়লেটের পরে ক্লিন করতে যাই, সিঙ্গেল টিস্যু দিয়ে ভালো ক্লিন হয় না, ওটা বাচ্চার হাতে লেগে যেতে পারে, ওটা মেসি হতে পারে। সো বাচ্চাকে প্রথমে টিস্যু ফোল্ড করা শেখাতে হবে। যেমন আমরা যখন টয়লেট টিস্যু টান দেই এরকম লম্বা আসে, তখন বাচ্চাকে সে শেখাবেন ফোল্ড ফোল্ড, ঠিক আছে? যখন আপনি বাচ্চাকে টিস্যু ফোল্ড করা শেখাবেন, সেই বাচ্চার টয়লেট ক্লিন করা অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ ইটস নাও থিক ইয়ার, সো বাচ্চা ক্যান ক্লিন ইট ইজিলি। সো নোরাকে আমরা যেভাবে শিখিয়েছি, প্রথমত হলো যে আমি সবসময় নোরার জন্য গ্লাভস ইউজ করি। সো গ্লাভস ইউজ করলে কি হয়, সো আমি যেখানে নোরা টয়লেট করে সেখানে ছোট্ট একটা বক্সের মধ্যে ওয়াইপস, টিস্যু তো রেগুলার আমরা সবাই ইউজ করি, আর গ্লাভস রাখি। সো গ্লাভস ইজ নট আ ভেরি এক্সপেন্সিভ থিং অ্যাকচুয়ালি। আপনি চাইলে রিউজেবল গ্লাভসও ইউজ করতে পারেন, বাট আমি করি না। সো গ্লাভস নোরা শিখে গেছে যে সে যখন টয়লেট করবে সে তার লেফট হ্যান্ডে একটা গ্লাভস পরবে, যে গ্লাভসটা টয়লেটের পাশে লাগানো থাকে। সো গ্লাভস ইউজ করার কারণে তার হাতে কিন্তু কোনো হাগু বা ময়লা লাগে না। সো মেসি হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু সেখানে কমে যায়। সো সে প্রথমে গ্লাভস পরে, তারপর সে টিস্যু নিয়ে, টিস্যুকে আমি তাকে অন্য সময়ে বসে বসে টিস্যু ফোল্ড করা শিখিয়েছি। আই থিঙ্ক 3 বছর আগে আমি তাকে টিস্যু ফোল্ড করা শিখিয়েছি। সো সে প্রথমে গ্লাভস পরে, আমি তাকে গ্লাভস পরা শিখিয়েছি আলাদা সময়ে। অন্য সময় টেবিলে বসে আমি তাকে শিখিয়েছি কিভাবে গ্লাভস পরে, আর গ্লাভসটা আমি একটু লুজ সাইজের কিনি যাতে তার পরতে অনেক বেশি কষ্ট না হয়। তারপর আমি তাকে টিস্যু ফোল্ড করা শিখিয়েছি। এখন কি হয়, যখন আপনার বাচ্চা গ্লাভস পরা শিখে গেল, টিস্যু ফোল্ড করা শিখে গেল, তারপর ধরেন আপনি সেই টয়লেটটা করলো, করার পর আপনি বলবেন যে হ্যাঁ পাটা একটু ওপেন করতে, ওয়াইড ওপেন করতে। আপনার বাচ্চার সাথে আপনি যে ভাষায় কথা বলেন সে ভাষায় বলবেন। তারপর বলবেন যে হ্যাঁ নাও ইউ ওয়্যার ইউর গ্লাভস, সে গ্লাভস করলো, নাও টেক ইউর টিস্যু, সে টিস্যুটা নিল, বলবে যে নাও ফোল্ড দ্য টিস্যু। তারপর সে ফোল্ড টিস্যুটা ভাঁজ করা শিখলো। কারণ একটা সিঙ্গেল টিস্যু দিয়ে যখনই টয়লেট পরিষ্কার করতে যাবে এই জায়গাটা মেসি হয়ে যাবে, হাতে হাগু লাগবে। সো ফার্স্ট টিস্যু ফোল্ড করতে শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একটা লাইফ লং লেসন। আপনার বাচ্চা যদি টয়লেট করার পরে প্রপারলি টয়লেট ক্লিন করা শিখে, আপনি চিন্তা করতে পারেন আপনার কতগুলো কাজ কমে গেল। আপনার বাচ্চার প্যান্টে হাগু লাগলো না, আপনার বাচ্চা ক্লিন থাকলো, অন্য সময় প্যান্টের ভিতরে হাত দিলে কোনো ধরনের মেসি হলো না। স্পেশাল নিডস বাচ্চার জন্য আফটার টয়লেট ক্লিন করতে পারাটা অনেক বড় একটা স্কিল। অনেক বড় বড় বাচ্চারাও জানে না যে কিভাবে টয়লেট ক্লিন করতে হবে। আমার কাছে মেসেজ আসে যে বাচ্চার প্যান্টের পেছনে হাগু লেগে থাকে, বাচ্চা প্রপারলি ক্লিন করতে পারে না। বাট ইটস নট নাইসও। আপনার বাচ্চা 11, 12, 13 বছর হয়ে গেছে, আপনার ছেলেটা বা মেয়েটা, আপনি টয়লেটে গিয়ে তার স্টিল টয়লেট ক্লিন করতেছেন, এটা তাদের প্রাইভেসির জন্য ভালো না, ঠিক আছে? তাদেরকে তো তাদের প্রাইভেসি লার্ন করতে হবে। আপনি যদি আর্লি এজ থেকে না শেখাতে চেষ্টা করেন, তাহলে তারা সেই প্রাইভেসিটা কখনোই মূল্যায়ন করতে শিখবে না, বুঝবে না যে হি ইজ or she is the individual, she has to have respect, somebody can't see her body or his body. সো যেটা বলছিলাম যে টিস্যু ফোল্ড করে শেখাবেন, শেখানোর পরে বলবেন যে পাটা ফাঁক করে সেটা টেনে ক্লিন করতে। সো 1 টাইম, 2 টাইম or 3 টাইম অ্যাটলিস্ট শিখাবেন, যাতে 3 টাইম সে ক্লিন করে। টিস্যুর কথা, গ্লাভসের কথা চিন্তা করবেন না, ইটস নট আ বিগ ডিল, ওকে? একটা সময় শিখে যাওয়ার পরে আপনি চাইলে এগুলো পরেও, অনেক বাচ্চা মানুষ চিন্তা করে, সেজন্য আমি বলছি, বাট ইটস ফানি টু মি। আমাদের এটা একটা লাইফ লং লেসন, এটা শেখা উচিত। অ্যাটলিস্ট 3 বার বলবেন টিস্যুটা নিতে, 3 বার টিস্যু নিবে, 3 বার টিস্যু ফোল্ড করবে, 3 বার সে ক্লিন করবে। 3 বার টিস্যু দিয়ে টয়লেট ক্লিন করার পরে আশা করা যায় যে 90% টয়লেট ক্লিন হয়ে গেছে। তারপর আমরা মুসলিমরা যেটা করি যে আমরা পানি ইউজ করি, আমাদের টয়লেটের পাশে পানি থাকে। সো আমরা কি করি, পানিটা, তারপর আপনি বলবেন যে পানিটা নিতে। সো সে করবে, যেহেতু ওটার মধ্যে একটা লম্বা কি বলবো পাইপের মতো থাকে, ইটস রিয়েলি ইজি টু গাইড, ওকে? ওখানে ওকে পানি দিতে বলবেন, তারপর বলবেন ওকে পরিষ্কার করতে। তাহলে তার হাতে কি আছে, তার হাতে কিন্তু গ্লাভসটা আছে। সো পানির স্পর্শ লাগছে না, হাগুর স্পর্শ লাগছে না, হি ফিলস গুড। সো সে নিজেকে ক্লিন করলো, হাগুর রাস্তাটা ক্লিন করলো। তারপর তাকে আবার গাইড করবেন আবার টিস্যু নিতে, সে আবার টিস্যু নিবে, আবার নিজেকে বলবেন যে ওয়াইপ করতে, নিজেকে শুকাতে, শুকানোর পরে বলবেন যে আবার টিস্যু নিতে, আবার ওয়াইপ করতে। তাহলে আপনি দেখলেন যে প্রথম 3 বার টিস্যু, প্রথমে আমরা বাচ্চাকে গ্লাভস পরিয়েছি, তারপর প্রথম 3 বার টিস্যু দিয়ে আমরা তার হাগু পরিষ্কার করেছি, তারপর তাকে আমরা পানি দিয়ে পরিষ্কার করা শিখিয়েছি, তারপর তাকে 2 বার আমরা শুকাতে শিখিয়েছি। সো হোল প্রসেসটা হি ইজ ক্লিন নাও, the child is completely clean. So আপনি যদি এইভাবে অন্তত 20 দিন রিলিজিয়াসলি ফলো করতে পারেন, 20 days, 20 times,
তাহলে আপনার বাচ্চা নিজেকে ক্লিন করা শিখে যাবে। তারপর তার হাগু শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, তারপর সে উঠে প্যান্টটা পরলো, গ্লাভসটা টয়লেটে আমাদের বিন থাকে, বিনে ফেলে দিয়ে সে তার হাত ধুয়ে শেষ করে ফেললো। তো এখানে যেই সব স্কিল গুলো আগে টয়লেটে যাওয়ার আগে আপনাকে শেখাতে হবে সেটা হলো কিভাবে গ্লাভস পরতে হয় লেফট হ্যান্ডে, কিভাবে টিস্যু ফোল্ড করতে হয়। এই দুটো স্কিল কিন্তু আপনি যখন বাচ্চাকে হাগু করতে বসলো ওই মুহূর্তে শেখাতে যাবেন না, তাহলে বাচ্চা ডিস্টার্বড হবে যে আমার এতগুলো কাজ, বাচ্চা রেগে যাবে। অটিস্টিক বাচ্চাদের ধৈর্য থাকে না। সো আপনাকে অন দ্য আদার টাইম যেসব স্কিল গুলো আমাদের টয়লেটিং এর জন্য, যেমন পানি ঢালা, তারপর হাত ধোয়া, টিস্যু ফোল্ড করা বা গ্লাভস পরা, এই জিনিসগুলো আপনাকে স্লোলি আউট অফ দ্য টয়লেট টাইম শেখাতে হবে। দেন আপনি বাচ্চাকে টয়লেটে নিয়ে গিয়ে যখন আপনার বাচ্চা রেডি, পুরোপুরি খুবই কমফোর্টেবলি গ্লাভস পরতে পারে, খুবই কমফোর্টেবলি টিস্যু ফোল্ড করা শিখে গেছে, তখন আপনি বাচ্চাকে তখন আমি বাচ্চাকে সেই টয়লেট টাইমে গিয়ে ওই কাজগুলো করাতে পারবেন। আর টিল সামটাইমস আমি চেক করি যে নোরা হাগু ঠিক মতো ক্লিন করেছে কিনা, কিন্তু মাশাআল্লাহ দেয়ার ইজ নো প্রুফ শি আন্ডারস্ট্যান্ড। যদি এমন হয় যে কখনো পাতলা পায়খানা হয় বা যেটা আমাদেরও হয় যে তখন একটু ছড়িয়ে যায়, ওই সময় তো অ্যাজ আ মম আপনি ওখানে আছেন, একটু গাইড করবেন, দ্যাটস ডিফারেন্ট। সো দ্যাটস অল। আমি বলবো যেসব মেয়ে বাচ্চারা আছে, যাদের বাচ্চারা মেয়ে, ইভেন এখনো পিউবিটি হিট করে না, এখনো পিরিয়ড শুরু হয়ে যায় না, বাট স্টিল পটি ট্রেনিং প্রপারলি হয়নি, আপনারা চিন্তা করতে পারছেন যে আপনি যদি এখনো ক্লিনিংটা যদি বেসিক হাগু আর পিরিয়ড পরে যে ক্লিনিং, বেসিক ক্লিনিংটা যদি আপনি না শিখান, যখন তাদের পিরিয়ড স্টার্ট হয়ে যাবে, ইটস গোনা বি বিগ মেস। ঠিক আছে, অলরেডি তারা পেইনে থাকবে। নিজেকে ভবিষ্যতের জন্য প্রিপেয়ার রাখার চেষ্টা করবেন, আর বাচ্চাকে প্রাইভেসি শেখাবেন অনেক, যেহেতু আমাদের বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার পর ওরা তো আসলে শেম বুঝে না, লজ্জা বুঝে না। লজ্জা কনসেপ্ট ইজ আ ভেরি টাফ ইমোশন। ওকে, আমাদের হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাংরি আর শেম, লজ্জা জিনিসটা অনেক অনেক টাফ একটা ইমোশন। আমাদেরও লজ্জা ইমোশন আসতে অনেক সময় লেগেছে, যদিও আমরা নিউরোটিপিক্যাল পিপল, বাট লজ্জার ইমোশন আসবে না তাদের কখনোই। হয়তোবা আমার মেয়ের যেই ডেভেলপমেন্ট স্টেজ, তার কখনোই লজ্জা ব্যাপারটা সে বুঝবে না, বাট ওদেরকে শিখাইতে হবে তারপরে প্রাইভেসি, যে হ্যাঁ তুমি ড্রেস চেঞ্জ করতে পারবা শুধুমাত্র তোমার টয়লেটে, তুমি ড্রেস চেঞ্জ করতে পারবা শুধু তোমার বেডরুমে, যখন তুমি ড্রেস চেঞ্জ করবা তোমার পর্দা টানা থাকতে হবে, যখন তুমি ড্রেস চেঞ্জ করবা তোমার ডোর ক্লোজ থাকতে হবে, ড্রেস চেঞ্জের আগে তুমি ড্রেসগুলো তুমি বেডে নিবা। এইভাবে করে যদি আপনারা শিখান, ইনশাল্লাহ আমাদের সন্তানরা সম্মানের সাথে বড় হতে পারবে। আমরা কোনো ধরনের অড হয়তো সিচুয়েশনে পড়বো না। আল্লাহ আমাদের সন্তানদেরকে রক্ষা করুক, সম্মানের সাথে রাখুক। এই তো আজকে এইটুকু পর্যন্ত।